नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तुम्हादेर साथे शेयर करब एकटू अन्यरकम भावे करला दिए चिंगड़ी माछेर रेसिपि। करला अनेकेई खेते चाय ना तेतोर जोन्नो, तबे एइभावे रान्ना करले तेतोर भावटा अनेकटाई कम लागे और जारा करला एकदमई खेते चाय ना ताराओ किन्तु चेटेपुटे खेये नेबे। गरम भातेर साथे करलार এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই 3টে করলা আর অল্প পরিমাণে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। করলা আর চিংড়ি মাছের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিও। করলাগুলো প্রথমেই একটু গোল গোল পাতলাভাবে কেটে নিচ্ছি। এদিকে দেখো চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো। এরপর চিংড়ি মাছটা মেখে রেখে দিচ্ছি। এদিকে করলাগুলো যে গোল গোল করে কেটেছিলাম, করলার বীজগুলো দেখো একদমই নরম, এই জন্য কিন্তু এই বীজগুলো আমি আর বের করে ফেলে দিচ্ছি না। তবে যদি বীজগুলো শক্ত হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই বীজগুলো বের করে ফেলে দিও। করলা রেখে দিয়েছি কেটে, আর এই দিকে আমি কেটে নিচ্ছি আলু, বেগুন, পেঁয়াজ। আলুগুলো একটু সরু সরু করে কেটে নিয়েছি আলু ভাজার মতো। বেগুনগুলোও দেখো ছোট করে টুকরো করেছি। পেঁয়াজটা একদম মিহির থেকে একটু মোটা করে কেটেছি। কড়াই গরম করে প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য দিয়েছি হাফ চামচ হলুদ সর্ষে আর হাফ চামচ পোস্ত। এগুলোকে গ্যাসের ফ্লেম লোতে করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখলাম। এই মশলাগুলো গুঁড়ো করে নেব। সর্ষেটা যখন সুন্দরভাবে দেখো চিটপিট করে ফুটে উঠেছে, তারপর এটা নাবিয়ে নিয়েছি। কড়াই গরম করে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করো। প্রথমে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে রাখবো। শুধুমাত্র চিংড়ি মাছের গায়ের জলটুকু শুকিয়ে গেলেই হবে। চিংড়ি মাছটা দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই অল্প পরিমাণে একটু জল ছাড়ে। এই জলটুকু শুকিয়ে নিয়েছি। এরপর চিংড়ি মাছটা তুলে রাখলাম। এই কড়াইয়ের মধ্যেই আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে নিলাম। এই সময় তেলের পরিমাণটা একটু বেশি দিলাম, তার কারণ এর মধ্যে করলাগুলো ভেজে নেব। করলাগুলো যদি একটু বেশি তেল দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু তেতোটা অনেকটা কমে যায়। করলাগুলো দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে করলাগুলো ঢাকা চাপা দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, যাতে করলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর বেশ লালচে রং ধরিয়ে একটু মুচমুচে করে ভেজে তুলে রাখবো। তাহলেই তেতোর পরিমাণটা কম হয়ে যাবে। তবে বন্ধুরা তোমরা যারা তেতোটা একটু বেশি খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু করলাটা হালকা করেও ভেজে নিতে পারো, কোনো অসুবিধে নেই। এখানে দেখো যখন সুন্দর একটা লালচে রং ধরে গেছে করলার মধ্যে, তারপর আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা যদি প্রথমেই দিয়ে দিতাম তখন কিন্তু হলুদটা এই ভাজা হতে হতেই পুড়ে গিয়ে কালচে হয়ে যেত। এই জন্য এই রকম যদি একটু দেরিতে দেওয়া হয় তাহলে কিন্তু হলুদের সুন্দর রংটা থেকে যায়। করলাগুলো দেখো একটা চেপে তোমাদের দেখিয়ে দিচ্ছি, সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর বেশ একটু লালচে করে ভাজাও হয়ে গেছে। এরপর তেলটা ঝরিয়ে করলাটা তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এর সাথে আমি আবারও সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর ফোড়নে দিচ্ছি কালো জিরে। এখানে আমি কালো জিরে ফোড়নে দিলাম। তোমরা চাইলে কিন্তু 5 ফোড়ন বা গোটা জিরে বা শুকনো লঙ্কা তোমাদের পছন্দ মতো যে কোনো ফোড়ন ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা করে একদম ভেজে নিয়েছি। ঠিক এই রকম, এর চেয়ে কিন্তু আর বেশি না। তারপর দিয়ে দিয়েছি প্রায় 3-4 কোয়ার মতো রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। এখানে পেঁয়াজ, রসুন বা কাঁচা লঙ্কা কোনো কিছুই খুব বেশি ভাজা হবে না, তার কারণ এখানে আলু বেগুন ভাজতে ভাজতেই কিন্তু এগুলো আরও অনেকটা ভাজা হয়ে যাবে। প্রথমেই যদি একদম লালচে করে ভেজে নাও সেই ক্ষেত্রে কিন্তু আলু বেগুন ভাজতে ভাজতে পেঁয়াজগুলো পুড়ে যাবে।
আলু আর বেগুনটা দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকা চাপা দিয়ে আলু বেগুনটা একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আলু বেগুনটা দেখো একদম হালকা করে একটু ভাজা হয়েছে। এরপর এর সাথে দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি। খুব বেশি কিন্তু মশলার ব্যবহার করব না, একদমই অল্প অল্প করে মশলা অ্যাড করব, অথচ রান্নাটাও খেতে বেশ ভালো লাগবে। টমেটোটা দেওয়ার পরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি, যাতে আলু বেগুনের সাথে সাথে টমেটোটাও সুন্দরভাবে নরম হয়ে যায়। এরপর দেখো আমি টমেটোগুলোও তোমাদের দেখিয়ে দিয়েছি, সুন্দরভাবে দেখো নরম হয়ে গেছে। আর একটা আলু চেপে দেখিয়ে দিয়েছি, আলুটাও কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে কিন্তু প্রত্যেকটা গুঁড়ো মশলা দিয়েছি। আশা করছি তোমরা দেখেই পরিমাণটা বুঝতে পারবে। অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আর ভেজে গুঁড়ো করে রাখা মশলাটার অর্ধেকটা এখন দিলাম, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি, পরে দেব। মশলাগুলো দেওয়ার পরই দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা করলা আর চিংড়ি মাছ। এগুলো দিয়ে নাড়াচাড়া করে প্রায় 1 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে একটু কষিয়ে নিচ্ছি। একটু যদি কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। গ্যাসের ফ্লেম লোতে রয়েছে, এই জন্য কিন্তু কোনোভাবেই গুঁড়ো মশলা পুড়ে যাবে না। এরপর এখানে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে একটু মাখো মাখো হয়ে যায়। নইলে কিন্তু রান্নাটা একদম ঠিক ভাজার মতো হয়েছে। সুন্দরভাবে সমস্ত সবজি যখন ভাজা হয়ে যাবে, মশলা দিয়ে একটু নাড়াচাড়া করেই অল্প পরিমাণে জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে এরপর সবজিগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায় আর রান্নাটা একটু মাখো মাখো হয়ে যায়। কয়েকটা এখানে আমি আলু বেগুন খুন্তিতে করেই চেপে দেব, যাতে রান্নাটা একটু মাখো মাখো হয়। সেই জন্য সুন্দরভাবে দেখো আলুগুলো তো সুসেদ্ধ হয়ে গেছে। এরপর দেখো খুন্তিতে করে চেপে নিলাম, বেশ একটু মাখো মাখো হয়ে গেছে। এরপর এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর যেটুকু জল রয়েছে এই জলটাকেও শুকিয়ে নেব, এই জন্য কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। সুন্দরভাবে দেখো জলটাও বেশ কিছুটা শুকিয়ে গেছে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব, তবে নাবিয়ে নেওয়ার আগে বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল সেই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। মশলাটা দেওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, সুন্দর একটা গন্ধ এসেছে। এরপর গ্যাসটা অফ করে দিয়েছি আর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে এই গন্ধটা সুন্দরভাবে রান্নাটার সাথে মিশে যায়। তারপরই দেখো রেসিপিটা নাবিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও করলা এইভাবে রান্না করে দেখো। আমি তোমাদের কথা দিলাম, যারা করলা খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু করলার এই রেসিপিটা চেটেপুটে খেয়ে নেবে। তার কারণ যারা করলা খায় না তারা কিন্তু তেঁতোর জন্যই খায় না। এই পদ্ধতিতে রান্নাটা করলে তেঁতোর ভাগ একদমই কম লাগে। আর এখানে আমি ঠিক যতটুকু মশলা ব্যবহার করেছি সেই মশলাটা কিন্তু আমি যেই পরিমাণে করলা, চিংড়ি মাছ বা আলু, সবজি নিয়েছি সমস্ত কিছুর জন্য। এরপর তোমরা যদি কোনো কিছুর পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও কম বেশি করে নিতে হবে। আশা করছি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি।